আমাকে শুভেচ্ছা। আমি গত ক্লাসে পার্ট 41 আলোচনা করছিলাম, দ্বিতীয় খণ্ডের পার্ট 41 রেফারেল ব্যবস্থা। কিছুটা আলোচনা করেছিলাম আমরা, আজকে বাকিটা আলোচনা করবো। দেখো, রেফারেল কেন্দ্রে রোগী ভর্তি না করা বা না নেওয়া। রেফারেল কেন্দ্র নির্বাচন রোগীর অবস্থার উপর নির্ভর করে, যেমন বাধাপ্রাপ্ত প্রসব অবস্ট্রাকটিভ লেবার, রোগীকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে কোনো লাভ নেই যদি সেই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের সুযোগ না। আচ্ছা, এখানে কি বললো যে রেফারেল কেন্দ্রে রোগী ভর্তি না নেওয়া বা ভর্তি না করা। আমি অবস্ট্রাকটিভ লেবারের একটা পেশেন্টকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালাম, সেখানে যদি সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা না থাকে তাহলে ওই কেন্দ্রে পাঠিয়ে আমার লাভ নাই, ওই রোগী পুনরাবৃত্তি করবে না। সাধারণ ধাপ, কমিউনিটি থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র UHFWC, থানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে থানা কমপ্লেক্স, থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা হাসপাতাল, জেলা হাসপাতাল থেকে মেডিকেল কলেজ। এইটা হচ্ছে ধাপ সমূহ। মানে কমিউনিটি প্যারামেডিক এডুকেটারকে রেফার করে কোথায় দিবে? ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কেন্দ্রে। সেখান থেকে ওনারা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে বা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাবে। সেখান থেকে পাঠাবে কোথায়? সদর হসপিটালে, মানে জেলা হসপিটাল। জেলা হসপিটালে কোথায় পাঠাবে? মেডিকেল কলেজে। রেফারেল নোট, রেফারেল নোটে রোগীর পরিচিতি, নাম, বয়স, ঠিকানা, সম্ভাব্য রোগ। মানে আমার ডায়াগনোসিস হতে ভুলও হতে পারে না, কিন্তু আমি তো ডায়াগনোসিস করবো সেটা সম্ভাব্য সাসপেক্টেড ধরে নিতে হবে আর নির্ণয় করতে হবে। প্রথমে আসার সময় রোগীর অবস্থা বা পদক্ষেপ নেওয়া হয়েছে, রেফার করার কারণ, রোগীর সাথে যা পাঠানো হয়েছে সব লিখতে হবে। যিনি রেফার করেছেন তার নাম, সই ও পদবি উল্লেখ করতে হবে। নিজ কেন্দ্রে রেফারেল নোটের একটি কপি রাখতে হবে এবং ফলো আপ করতে হবে। আমি রোগীকে কি ওষুধ দিয়েছি, রোগীর কি ধরনের রোগ হতে পারে, এই বিষয়টা আমি যেই সারপত্রে রেফার করব সেটা উল্লেখ করতে হবে, এবং আমি কি ডায়াগনোসিস করছি সেটা উল্লেখ করতে হবে ডায়াগনোসিস। এবং কে রেফার করছে, কমিউনিটি ডিপার্টমেন্ট রেফার করছে, প্যারামেডিক রেফার করছে, এসএসএমও রেফার করছে, না এমও রেফার করছে, না প্রফেসর রেফার করছে, এইটা তার সিল, সই এবং পদবি থাকতে হবে, পদবিটা কি, ঠিক আছে। এবং যেই রেফারটা আমি করলাম তার এক কপি তো আমরা রোগীর সঙ্গে দিয়ে দিলাম, এবং আরও একটা কপি কী করতে হবে, আমার অফিস রুমে সংরক্ষণ করতে হবে, বারবার রোগীকে ফলো আপ দিতে হবে। ফলো আপ কেমন? আমি তো আমার কেন্দ্র থেকে রেফার করে দিয়েছি অন্য কোথাও, তাহলে আমি কীভাবে ফলো আপ করবো? রোগীকে রোগীর খোঁজ খবর নিতে হবে, বা রোগী যখন বাটা চলে আসবে তখন যেন আমার কাছে এসে ফলো আপ করা, সেই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। রেফারেল ফর্মটাকে দেওয়া আছে এখানে, রোগীর নাম, ঠিকানা, বয়স, সংক্ষিপ্ত ইতিহাস, প্রধান সমস্যা কী সেটা লিখবো আমরা, রোগীর বর্তমান অবস্থা কী। মনে করেন যে রোগীর প্রধান সমস্যা হচ্ছে গর্ভবতী রোগী, তাই না? তাহলে প্রেগনেন্ট ফর, মনে করো যে 36 উইক বা 38 উইক, এরকম টাইপের। রোগীর বর্তমান অবস্থা কী? অবস্ট্রাকটিভ লেবার হতে পারে রোগীর, বাধাপ্রাপ্ত প্রসব, এক্লাম্পসিয়া হতে পারে, প্রি এক্লাম্পসিয়া হতে পারে, সেটা লিখতে হবে। রোগীর রক্তচাপ, এক কথায় রোগীর ভাইটাল সাইনগুলো লিখতে হবে, নারীর গতি লিখতে হবে, রক্তচাপ লিখতে হবে, শ্বাস-প্রশ্বাসের হার লিখতে হবে। অন্যান্য উল্লেখযোগ্য চিহ্ন যেমন এনোসিয়া, পানির স্বল্পতা, তাপমাত্রা, জন্ডিস, রক্তকরণ, খিচুড়ি ইত্যাদি থাকে সেটা লিখতে হবে। এবং কী চিকিৎসা দেওয়ার জন্য কেন্দ্রে রেফার করতেছে সেটা উল্লেখ করতে হবে। প্রেরণকারী স্বাক্ষর, পদবি এবং কেন্দ্রের নাম। রেফারাল ফর্ম আলাদাই থাকে, যদি না থাকে তাহলে তোমাকে এভাবে রেফারাল ফর্মটা তৈরি করে নিতে হবে। তাহলে এই পার্টটা শেষ হলো, রেফারাল সিস্টেম আমরা এটা করলাম। আচ্ছা, এখন দেখো পার্ট 42 পড়াচ্ছি, গর্ভকালীন সময়ের তথ্য, শিক্ষা, পরামর্শ। ব্যক্তিগত জ্ঞান বৃদ্ধি ও আচরণগত পরিবর্তনের জন্য তথ্য, শিক্ষা, যোগাযোগ সম্পর্কে গর্ভবতী মহিলাদের জানতে হবে। এই জাতীয় তথ্যগুলো কার্যকারী বাস্তবায়নের জন্য গর্ভবতী মহিলা পরিবারের সিদ্ধান্ত গ্রহণকারী সদস্য, যেমন স্বামী বা তার শ্বশুরকে বিষয়গুলো জানানোর প্রয়োজন। সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর জন্য
এই জাতীয় তথ্যগুলো সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। গর্ভবতী মহিলাদের তথ্য সরবরাহ নৈতা পদ্ধতি। গর্ভকালীন খাদ্য তালিকা। সাধারণভাবে দৈনিক খাদ্য তালিকায় যে সব খাবার থাকে সেগুলো 1 ফুট পরিমাণ বেশি করে খাওয়াতে হবে অথবা একবেলা বেশি পরিমাণ খাওয়াতে হবে। বাড়তি খাবারের মধ্যে ভিটামিন এ সমৃদ্ধ ফলমূল, শাকসবজি খেতে হবে। আম, কলা, পেঁপে, পেয়ারা, সবুজ শাকসবজি ইত্যাদি। আয়রন সমৃদ্ধ খাবার যেমন ডাল, সিম, মাছ, মাংস, কলিজা, ডিম, গাঢ় সবুজ সবজি, বেগুন খেতে হবে। এর সাথে প্রচুর পরিমাণে ফোটানো পানি বা টিউবওয়েলের পানি পান করতে হবে। তারপরে কি মাকে বাড়তি খাবার দিতে হবে, তাই না? যে খাবারটা মা খায় তার চেয়ে 1 ফুট বেশি খাওয়াতে হবে প্রতিবেলা, আদারওয়াইজ একবেলা মাকে বেশি খেতে দিতে হবে। এবং তার মধ্যে এই ধরনের ডায়েট ব্যালেন্স থাকতে হবে। বিশ্রাম ও অন্যান্য কার্যক্রম। দুপুরে খাবারের পর 2 ঘন্টা বিশ্রাম নিতে হবে এবং রাত্রে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। লম্বা ক্লান্তিকর ভ্রমণ, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা অথবা দীর্ঘ সময় ধরে একটানা 8 থেকে 5 ঘন্টা বেশি করার মতো কাজ ত্যাগ করতে হবে। গর্ভকালীন সেবার জন্য নিয়মিত সেবা কেন্দ্রে যেতে হবে। নিয়মিত পরীক্ষা ছাড়াও গর্ভকালীন বা প্রসবের পরবর্তী সময় অসুস্থতা বোধ করলে স্বাস্থ্যকেন্দ্রে আসার পরামর্শ দিতে হবে। এটা হলো খাদ্য তালিকা। এবার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। এই সময় গর্ভবতী মা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন প্রত্যহ গোসল, দাঁত পরিষ্কার, স্তন পরিষ্কার করতে হবে। টিকা, সময় অনুযায়ী টিকা নিতে বলতে হবে। আজীবন ধনুষ্টঙ্কার থেকে নিরাপদ থাকার জন্য সর্বোচ্চ 5 ডোজ টিকা সম্পর্কে মহিলাদেরকে জানাতে হবে। মানে মায়ের দেখো না পেটে বাবু আসার পর টিকা দেয় না 5টা ডোজ, সেই টিকার কথা বলছে। এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন যেটা পার্সোনাল হাইজিন, এটা মাকে মেনটেন করতে হবে, সেটা কথা বলছে। গর্ভকালীন বিপজ্জনক লক্ষণ। ছবির সাহায্যে গর্ভকালীন বিপজ্জনক লক্ষণ ব্যাখ্যা করতে হবে, ছবি সহ। বিভিন্ন ছবি থাকে না স্বাস্থ্যকেন্দ্রে, এই ছবি দেখা মাকে এই বিপদ চিহ্নগুলো মাকে বোঝাই দিতে হবে। আচ্ছা, টেবিল 1, গর্ভকালীন বিপজ্জনক লক্ষণ। গর্ভাবস্থার কারণে অনেক সময় কিছু জটিলতার সম্মুখীন হতে হয়। অন্যদিকে গর্ভবতী মহিলার শরীরে আগেই কোনো অসুস্থতা থাকলে গর্ভধারণের কারণে তা বেড়ে যেতে পারে। কাজেই গর্ভবতী মহিলা এবং তার পরিবারের সদস্যদের গর্ভকালীন ঝুঁকিপূর্ণ বিপজ্জনক লক্ষণ সমূহ এবং এই ধরনের লক্ষণ দেখা দিলে কী করতে হবে তা জানা খুব প্রয়োজন। কিছু ক্রনিক ডিজিজ আছে, হৃদরোগ, ডায়াবেটিক্স, এই ধরনের রোগ যদি মায়ের থাকে গর্ভকালীন সময়, সেই ধরনের রোগের প্রকোপটা বেড়ে যায়। যদি প্রকোপ বেড়ে যায় তবে সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই ধরনের লক্ষণ দেখা দিলে খুব দ্রুতই ব্যবস্থা নিতে হবে এবং এইটা স্বাস্থ্যকর্মীদেরকে জেনে রাখতে হবে বা রোগীরও জানানোটা কি প্রয়োজন। যদি কোনো মহিলার নিম্নে বর্ণিত লক্ষণসমূহ দেখা যায় তবে তাকে দ্রুত স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতালে যেতে হবে। চোখের পাতা, জিভ, দাঁতের মাড়ি বা হাতের তালু ফ্যাকাশে হয়ে গেলে, সবসময় ক্লান্তি অনুভব করলে বা ঘন ঘন শ্বাস নিলে, এটা মারাত্মক রক্ত স্বল্পতার লক্ষণ। সন্তান প্রসবের আগে ব্যথাবিহীন বা ব্যথা সহ যে কোনো রক্তস্রাব। উচ্চ রক্তচাপ 140/90 মিলিগ্রাম মার্কারির সমান বা তার বেশি হলে, অতিরিক্ত মাথা ব্যথা হলে, চোখে ঝাঁকটা দেখলে, চোখ যদি স্পষ্ট দেখা না যায় তাহলে, হাত গোড়ালি, বিশেষ করে মুখ ফুলে গেলে, শরীরে প্রচণ্ড খিচুড়ি হলে, অজ্ঞান হয়ে গেলে, জন্ডিস, চোখ হলদেটে হয়ে গেলে বা প্রসবের রং গাঢ় হলুদ হয়ে গেলে, অতিরিক্ত মাত্রা বমি করলে, প্রচণ্ড জ্বর হলে, তলপেটে প্রচণ্ড ব্যথা করলে, পর্যাপ্ত মাত্রায় ওজন বৃদ্ধি না পেলে, প্রতি 3 মাস পর গড়ে 2 কেজি ওজন বাড়তে হবে। যদি না বাড়ে তাহলে আমরা দেখি সেটা বিপজ্জনক লক্ষণ হিসেবে ধরে নিতে হবে। যৌনিক পথে কোনো তরল পদার্থ বের হলে, এগুলো সব বিপজ্জনক লক্ষণ। নির্দিষ্ট তারিখের 3 সপ্তাহ বা তার আগে যদি পানি ভেঙে যায়, বাংলাদেশের অধিকাংশ মহিলা শিক্ষিত নয়, তাই বিপজ্জনক লক্ষণের গুরুত্ব বোঝার জন্য ছবি সম্পর্কিত কার্ডের সাহায্য নিতে হবে। যেহেতু জরুরি অবস্থায় মহিলারা নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তাই প্রসব পুরো ভিজিটের সময় এই জাতীয় তথ্যসমূহ তার পরিবারের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা আছে কিনা এমনভাবে স্বামী বা শ্বশুরকে জানাতে হবে। যদি এই ধরনের লক্ষণ দেখা দেয় তাহলে তো আমাদের সাধারণ স্বাস্থ্যকেন্দ্রের রোগীকে আমরা
ম্যানেজ করতে পারবো না। রুগীকে পুরো টার্সিয়ারি লেভেলে পাঠাতে হবে বা সেকেন্ডারি লেভেলে পাঠাতে হবে। টার্সিয়ারি বা সেকেন্ডারি লেভেলে পাঠাতে চাই, তাহলে রুগী তো একা দিতে পারবে না, রুগীর লোকের সিদ্ধান্ত নিতে পারবে, তাই না? এই সিদ্ধান্তের জন্য রুগীর স্বামী বা শ্বশুরের সঙ্গে আমাদেরকে পরামর্শ করতে হবে। গর্ভকালীন বিপজ্জনক লক্ষণ, পরিবারের সদস্য সহ গর্ভবতী মহিলাকে তথ্য সরবরাহ। গর্ভবতী মহিলার নিকট আত্মীয় অবশ্যই গর্ভকালীন বিপজ্জনক লক্ষণ সমূহ সম্পর্কে সচেতন থাকতে হবে, যাতে লক্ষণ দেখতে তিনি দ্রুত গর্ভবতী মহিলাকে হাসপাতালে বা ক্লিনিকে দিতে পারে। প্রসবের জন্য কিছু পূর্ব প্রস্তুতি দরকার। প্রসবের তারিখ এগিয়ে আসার সাথে সাথে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক রাখতে হবে। প্রসবের স্থান, প্রসবটা কোথায় করাবে, সেটা কি ডিস্ট্রিক্ট ডেলিভারি হবে না বাড়িতে হবে, এই বিষয়। প্রসব পরিচর্যাকারী, প্রশিক্ষিত ধাত্রী, নার্স বা ডাক্তার কাকে যে করা যাচ্ছে সে বিষয়ে ক্লিয়ার হতে হবে। জরুরি প্রসূতি সেবা সুবিধা সম্পন্ন কেন্দ্রের যোগাযোগ, কেন্দ্রে যাওয়ার জন্য পরিবহন ঠিক করে রাখা, পর্যাপ্ত অর্থের যোগান রাখা, এই বিষয়গুলো আমাদেরকে আগে থেকেই কী করতে হবে, খেয়াল রাখতে হবে। গর্ভবতী মহিলা বিধিনিষেধ, ভারী কাজ যেমন ভারী বালতি কলসি ওঠানোর মতো কাজগুলো করা যাবে না। ধূমপান, মদ্যপান এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা যাবে না। হামপক্স এ ধরনের ছোঁয়াচে রোগের সংস্পর্শে আসা যাবে না। যেসব বিষয় গর্ভবতী মহিলাকে নিশ্চিত হতে হবে। নিয়মিত গর্ভবতীর সেবা গ্রহণ করতে হবে। স্বামীর সঙ্গে যৌন মিলন তেমন কোনো বাধা নেই, যদি প্রথম ও দ্বিতীয় সপ্তাহে 3 মাসের মধ্যে কোনো গর্ভপাতের বা অপরিণত প্রসবের ঝুঁকি না থাকে। প্রশিক্ষিত ধাত্রী, ভাই বা সেবা কর্মীর উপস্থিতিতে নিরাপদ প্রসব নিশ্চিত করতে হবে। হাসপাতাল বা প্রসবের সুবিধা আছে এমন কোনো প্রতিষ্ঠানে প্রসবের সুপারিশ করা যেতে পারে। জন্মের পরপরই শিশুকে শাল দুধ সহ তার 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর উপকারিতা বোঝাতে হবে। শিশু জন্মের পর যথাযথ পরিবার পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিতে হবে। শিশু জন্মের পর নতুন মাকে প্রসবোত্তর পরিচর্যার জন্য অবশ্যই ক্লিনিকে আসতে বলতে হবে। রোগ প্রতিরোধের জন্য শিশুকে টিকা দিতে হবে। শিশুর যে কোনো অসুস্থতা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে। তাহলে আগামী দিন আমরা এতটুকু করে আসবো। ধন্যবাদ।